আসসালামু আলাইকুম। নাইমাকে স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত। লন্ডন থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার রিচার্ড বিলি এরই মধ্যে কাজ শুরু করেছেন। চীনের চিকিৎসক দলও কাজ করছেন মেডিকেল টিমের সঙ্গে। রাতে চীনের আরেকটি দল ঢাকায় এসে পৌঁছেছে। বাড়তি নিরাপত্তার পরও এভারকেয়ার হাসপাতালের সামনে কমেনি মানুষের অপেক্ষা। খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশ জুড়ে চলছে দোয়া মোনাজাত। হাসান মাহমুদের রিপোর্ট। নেতাকর্মী বিস্তৃত তুমুল স্লোগান মুখর গণতান্ত্রিক রাজনীতির মুখরতা প্রিয় এক আলোকিত নারী এখন হাসপাতালের শয্যায় উদ্বেগ আর উৎকণ্ঠার দোলাচলে। দিন আর রাতের পার্থক্যের ব্যবধানেও হাসপাতালের সামনে কমে না মানুষের অপেক্ষা। চোখে মুখে অজানা আতঙ্ক, তবুও প্রিয় নেত্রী কিংবা ভালোবাসার মানুষটির জন্য অজান্তেই সৃষ্টিকর্তার দরবারে ওঠে প্রার্থনার হাত, আরোগ্যের মোনাজাত। এই হিংসার থেকেই আজকে বেগম খালেদা জিয়ার আজকের এই যে পরিস্থিতি, এটা হচ্ছে শেখ হাসিনার হিংসার একটা অংশ। ফজর নামাজ পড়ছি আজকে সকালে, চোখের পানি রাখতে পারি না, এই জন্য আমি তার ইয়ারতে আমি চলে আসছি তাকে আকুতি দেখার জন্য। আল্লাহ তাআলা আমার নেত্রীকে রাখছে এবং উনি দীর্ঘ হায়াত পাক, এটাই কামনা করি। গুজবের কারণে আমরা স্থির থাকতে পারি না এই এলাকাতে। দেশবাসীর সাথে আমরাও দোয়া করছি ওনার জন্য শারীরিক আল্লাহ সুস্থতা দান করে। হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে চিকিৎসক দলের প্রায় সপ্তাহখানেকের নিবিড় পরিচর্যায় বেগম জিয়ার শারীরিক অবস্থার আশানুরূপ উন্নতি ঘটেনি। খালেদা জিয়ার চিকিৎসার সাথে ভার্চুয়ালি যুক্ত রয়েছেন দেশি বিদেশি চিকিৎসকরা। ঢাকায় পৌঁছেছেন লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার রিচার্ড বিলি। এর আগে থেকেই হাসপাতালে চিকিৎসায় যুক্ত হয়েছেন চীন থেকে আসা প্রাথমিক চিকিৎসক দলও। বেগম জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণার পর থেকে হাসপাতালের বাইরে বেড়েছে নিরাপত্তা বলয়, তবুও কমেনি মানুষের অপেক্ষা। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রতিদিনই আসছেন বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে। আমরা এখন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থ করে দেন এবং আগে যেইভাবে তিনি দেশের খেদমত করেছেন আমাদের মাঝে আবারও তেনাকে আল্লাহ পাক ফিরিয়ে দেন, যেন তিনি আবারও আপোষহীনভাবে দেশের খেদমত আঞ্জাম দিতে পারেন। হাসপাতালের সামনে অপেক্ষারত মানুষের প্রার্থনার সাথে বেগম খালেদা জিয়ার সুস্থতায় যুক্ত হয় দেশ জুড়ে অগণিত মানুষের মোনাজাত। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তিনি। সাবেক এ প্রধানমন্ত্রী শারীরিক অবস্থা সম্পর্কে তার চিকিৎসক দল প্রধান উপদেষ্টাকে ব্রিফ করেন। তারা জানান, যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই ও জনস হপকিন্স এবং যুক্তরাজ্য ও চীন সহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধান ও সহায়তায় বেগম জিয়ার চিকিৎসা চলছে। এ সময় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া ও প্রার্থনার আহ্বান জানান। হাসপাতাল পরিদর্শনকালে প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যোগ দিচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত ইসলাম। আরাফাত, বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? গত 11 দিন ধরে বিএনপি চেয়ারপারসন এবং 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গত 23 নভেম্বর শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে তাকে দ্রুত বাসা থেকে এই হাসপাতালে স্থানান্তর করা হয় এবং হাসপাতালে ভর্তি করার পর তিনি সিসিডিউতে চিকিৎসাধীন ছিলেন। তবে চিকিৎসা চলাকালীন সময়ে তার অবস্থার অবনতি ঘটলে গত 27 নভেম্বর তাকে করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে স্থানান্তর করা হয় এবং এখানে পরীক্ষা নিরীক্ষা শেষে তার হৃদযন্ত্র এবং ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। বর্তমান সেই জটিলতা নিয়েই তার এখানে চিকিৎসা চলছে। তবে তার অবস্থা খুবই সংকটাপন্ন বলে যেমনটি জানিয়েছেন এবং সবশেষ গত 24 ঘন্টায় যেটি বলা যেতে পারে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ স্থিতিশীল রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং
আপডেট যেটি তথ্য রয়েছে সেটি হচ্ছে গিয়ে তার চিকিৎসা দেশি চিকিৎসকের পাশাপাশি যে বিদেশি চিকিৎসকরা রয়েছেন, গত 1 নভেম্বর যেটি চীনের চিকিৎসক দল এসেছিলেন 5 সদস্যের, তার সাথে আজকে সবশেষ রাত 10টা 10 মিনিটে হাসপাতালে এসে পৌঁছেছেন 4 সদস্যের আরেকটি চীনা বিশেষজ্ঞ চিকিৎসক দল, এবং আজ সকালে যুক্তরাজ্য থেকে আরেকটি চিকিৎসক দল এসে এখানে যুক্ত হয়েছেন। যে চিকিৎসক দল রয়েছে তাদের সাথে তারা তত্ত্বাবধানে সমন্বিতভাবে এখানে চিকিৎসা দিচ্ছেন। এবং লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু এটি সমন্বয় করছেন এবং সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। এবং বর্তমানে হাসপাতালে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান কিন্তু তার পাশে রয়েছেন। এবং আপনাকে জানিয়ে রাখি, আজ সন্ধ্যা 7টার পরে কিন্তু হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে এসেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস, এবং তিনি তার শারীরিক খোঁজখবর নিয়েছেন এবং সরকার পক্ষ থেকে সার্বক্ষণিক যতটুকু সহযোগিতা দরকার সেটি তিনি আশ্বাস দিয়েছেন। এবং সবশেষ আরেকটি জানিয়ে রাখি, সরকার পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, আগামীকাল এভারকেয়ার হাসপাতালের আশেপাশের দুটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ বিমান বাহিনী এবং সেনাবাহিনীর দুটি হেলিকপ্টার উড্ডয়ন করবেন এবং অবতরণ করবেন। এই বিষয়ে সবাইকে সতর্ক থাকার এবং কোনো ধরনের অপপ্রচারে কান না দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ আপডেট। নাইমা, আমরা জানছিলাম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনে সরকার সব রকমের প্রস্তুতি নিচ্ছে জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সশস্ত্র বাহিনীর সহযোগিতা কামনা করেছেন। বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিয়ে জাতি গর্ব করবে। রিপোর্ট ফাহাদ মোহাম্মদের। রাজধানীর মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্ম ফোর্সেস ওয়ার কোর্স 2025-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। কোর্স সম্পন্নকারীদের অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, বছরব্যাপী নিষ্ঠা ও অধ্যবসায়ের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা জাতীয় উন্নয়ন, নীতি প্রণয়ন ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে ব্যবহার করবেন গ্র্যাজুয়েটরা। Your achievement represents year-long hard work, dedication, and perseverance. You are now ready to undertake higher responsibilities, equipped with an enhanced understanding of national security, statecraft, policy making, strategy formulation, and the intricacies of national development. আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু উৎসবমুখর হবে জানিয়ে প্রধান উপদেষ্টা সশস্ত্র বাহিনীর কাছে নির্বাচন আয়োজনে সহযোগিতা চান। Still, you'll have to play a very historical role very soon in our national election and referendum coming February to make it not only a historical landmark, also a peaceful and festive, make it a festive occasion for all voters who turn out to vote. বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা করে সবাইকে প্রার্থনার অনুরোধ জানান প্রধান উপদেষ্টা। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। আগামী সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নির্বাচন কমিশন ভবনে জাতীয় নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের এক ট্রেনিং অনুষ্ঠানে তিনি একথা বলেন। কমিশনার বলেন, আগামীতে গণতান্ত্রিক পথযাত্রা কেমন হবে তার একটা টোন সেটিং হতে যাচ্ছে সামনে নির্বাচন। অতীতে দেশের নির্বাচন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে কমিশনার সানাউল্লাহ বলেন, সেটাকে পুনরায় মেরামতের চেষ্টা করা হচ্ছে। জাতির স্বার্থে ভালো নির্বাচন হতেই হবে উল্লেখ করে তিনি জানান, সেক্ষেত্রে সবাইকে নিজ নিজ দায়িত্ব সচেতনভাবে পালন করতে হবে। ভুয়া সাংবাদিকরা যেন কোথাও কার্ড নিয়ে যেতে না পারে সেজন্য কিউআর কোডের ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান তিনি। নির্বাচন ব্যবস্থা আমরা যদি বলি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্ষতিগ্রস্ত নির্বাচন ব্যবস্থাকে আমরা রিপেয়ার করে সঠিক অবস্থায় ফেরত আনতে চাচ্ছি। একটা ইমপ্লোডেড সিস্টেমকে আবার আমরা রিঅর্গানাইজ করে রিস্ট্রাকচার করার চেষ্টা করছি। সো এখানে আমি মনে করি কোনো একটি পক্ষে এটা করা সম্ভব নয়। এটা একটা সমন্বিত উদ্যোগ হতে হবে, এটা একটা জাতীয় উদ্যোগ হতে হবে।
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে অংশ নিয়ে বিএনপি নেতারা অভিযোগ করেছেন, বেগম জিয়ার অসুস্থতার জন্য দায়ী পতিত স্বৈরাচার শেখ হাসিনা। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ধর্মকে বিকৃত করে জামায়াতে ইসলামী ভোট চাইছে। নূর হোসেনের রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজধানীর সিদ্ধেশ্বর স্কুল মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করে পল্টন থানা বিএনপি। এতে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর জনসংযোগ ও রাজনীতির তীব্র সমালোচনা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুকের ভিতরে কোরআন শরীফ আছে বলতেছে, মানে এখানে ছোট একটা কোরআন শরীফ থাকে, হ্যাঁ কোরআন শরীফ হাত দিয়ে বলছেন। তো এই ধরনের কথাবার্তা কাজকর্ম করতেছে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অন্য ধর্মের বিষ্ণু কৃষ্ণ এদের সঙ্গে মিলিয়ে ফেলেন। এই সমস্ত লোকদেরকে একটু চিহ্নিত করবেন দয়া করে। কক্সবাজারের পেকুয়া উপজেলার বিভিন্ন স্থানে নির্বাচনী গণসংযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, শান্তি শৃঙ্খলা, উন্নয়ন ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিএনপির বিকল্প নেই। সমস্ত কিছুর বিচার হবে ইনশাআল্লাহ। দেশবাসী মনে করে গণতন্ত্রের পক্ষে আমাদেরকে ভোট দিতে হবে। রাজধানীর পল্টনের ভাসানী মিলনায়তনে বিএনপি চেয়ারপারসনের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল করেছে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, দেশের স্বার্থে কখনোই আপোষ করেননি বেগম জিয়া। আমরা অনেকে তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বলেছিলাম, এটা মিথ্যা রাজনৈতিক মামলা, আপনি কেন কোর্টে যাচ্ছেন, আপনি কেন সেখানে গিয়ে আপনি হাজির হচ্ছেন। তিনি বলেছিলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করেছে জাতীয়তাবাদী কৃষক দল। দোয়ায় অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ অভিযোগ করেন, হাসিনার আক্রোশেই অসুস্থ হয়েছেন বিএনপি চেয়ারপারসন। তার এই মুমূর্ষ, এই রোগাক্রান্ত, এই অসুস্থতা তো ওই হাসিনার কারণে, কিন্তু জনগণের হৃদয় থেকে, জনগণের হৃদয় তন্ত্রী ছিঁড়ে যে ভালোবাসা, যে শ্রদ্ধা, যে আকুলতা, যে আবেগ দেশনেত্রীর জন্য আজকে সারা দেশে প্রকাশিত হচ্ছে। ভোজ্য তেলের দাম বাড়ানোর সমালোচনা করে দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিও জানান রিজভী। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড সহ 5 দফা দাবি জানানো হলেও তা পূরণে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। আর ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম বলেন, সংস্কার ও বিচার দৃশ্যমান হওয়ার আগেই একটি দল ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। রংপুরে ইসলামী ও সমমনা 8 দলের বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন তারা। আসাদুজ্জামান আরমানের ছবিতে AKM মইনুল হকের রিপোর্ট। পাখির চোখে রংপুরে জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফতে মজলিস, খেলাফতে বাংলাদেশ সহ 8টি ইসলামী সমমনা দলের সমাবেশ। বুধবার রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত এই সমাবেশ শুরুর অনেক আগে থেকেই নেতা কর্মী সমর্থকরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপস্থিত হন। এক পর্যায়ে ঈদগাহ মাঠে স্থান সংকুলান না হওয়ায় নগরীর বিভিন্ন সড়ক ও ভবনের পাশে লোকজন অবস্থান নেন। জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরমনাই পীর সৈয়দ রেজাউল করিম। দেশের আমূল পরিবর্তনের জন্য ইসলামী জোটবদ্ধ দলগুলোকে ভোট দেওয়ার আহ্বান জানান বক্তারা। সরকারের কাছে বলেছিলাম, একটা বলেছিলাম, অন্যায় যারা করেছে এদের বিচার হওয়া দরকার। সুন্দর করে বলেছেন, খারাপ যা কিছু আছে বাদ দিতে হবে, ভালো যা কিছু আছে তা গ্রহণ করতে হবে। আমরা বলেছি, সম্পূর্ণ আধিপত্যবাদ বিরোধী শক্তি আজকে ক্ষমতায় গেলে আমরা আমার দেশ আমি শাসন করতে পারবো, বাংলাদেশের জনগণই শাসন করতে পারবো, কারো ডিকটেশনে, কারো দাদাগিরিতে বাংলাদেশ চলবে না। একটি দল ক্ষমতায় আসার জন্য পাগল হয়ে গেছে, এমন মন্তব্য করেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম। ক্ষমতালোভীরা সংস্কার এবং দৃশ্যমান বিচারকে গুরুত্ব না দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য শুধু পাগল নয়, ডবল পাগল হয়ে গেছে।
আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে 8টি ইসলামী দল জোটবদ্ধ হওয়ার পর রংপুর বিভাগে এটাই ছিল প্রথম সমাবেশ। AKM মইনুল হক, NTV নিউজ, রংপুর। নিজস্ব প্রতীকে দলগুলোকে নির্বাচনের বাধ্যবাধকতা বাদ না দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীর আগারগাঁওয়ে এনসিপির দলীয় প্রতীক শাপলাকলি ও নিবন্ধন সনদ গ্রহণ করেন তিনি। একথা বলেন। নির্বাচনে অর্থ ও ক্ষমতার প্রভাব নিয়ে গভীর উদ্বেগ জানান নাহিদ। বলেন, হলফনামায় প্রার্থীর তথ্য যাচাই বাছাই করার জন্য ইসিকে অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে কালো টাকার প্রভাব ঠেকানো, ডিসিএসপির বদলির বিষয়ে রাজনৈতিক প্রভাবের কাছে নতি স্বীকার না করার পরামর্শও দেন তিনি। এনসিপি আহ্বায়ক বলেন, শাপলাকলি প্রতীকে এবার নির্বাচনে অংশ নিবে তার দল। আরপিও সংশোধন, জাতীয় নির্বাচন স্থগিত ও অন্য দলের প্রতীক নিয়ে নির্বাচনে আদালতের শরণাপন্ন হওয়ায় নির্বাচন যথাসময়ে অনুষ্ঠান নিয়ে শঙ্কা প্রকাশ করেছে নাহিদ ইসলাম। ফিল্ড নিয়ে উদ্বেগ রয়েছে, আমাদেরও উদ্বেগ রয়েছে। এখন যেই ডিসিএসপি তাদের বদলি হচ্ছে সেই বিষয়ে যাতে নির্বাচন কমিশন খেয়াল রাখে, সেখানে রাজনৈতিক প্রভাব আছে বলে আমরা মনে করছি। এ বিষয়ে নির্বাচন কমিশন যাতে ব্যবস্থা গ্রহণ করে। আমরা কোনোভাবেই চাই না যে নির্বাচনের যেই যাত্রা শুরু হয়েছে এটা কোনোভাবে ব্যাহত হোক। যথাসময়ে এবং যথাযথ পরিবেশে সুষ্ঠু একটা নির্বাচন যাতে হতে পারে সেটা আমাদের প্রত্যাশা। আদালত অবমাননার অভিযোগে প্রসিকিউশনের করা মামলায় ট্রাইব্যুনালে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিএনপি নেতা মোহাম্মদ ফজলুর রহমান। বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বিষয়টি সাংবাদিকদেরকে নিশ্চিত করেন। চিফ প্রসিকিউটর জানান, ট্রাইব্যুনালকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে লিখিতভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে লিখিত আবেদন করেন বিএনপি নেতা মোহাম্মদ ফজলুর রহমানের আইনজীবী। এ সংক্রান্ত বিষয়ে আগামী সোমবার শুনানি হওয়ার কথা রয়েছে। গত 26 নভেম্বর ট্রাইব্যুনালকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়। হবিগঞ্জ গ্যাস ফিল্ডের 5 নম্বর কূপের ওয়ার্কওভার শেষে দৈনিক আরও 15 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। এর ফলে কূপটি থেকে গ্যাস উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে 26 মিলিয়ন ঘনফুটে। বুধবার শাহজি বাজার এলাকায় গ্যাস উত্তোলন কার্যক্রমের উদ্বোধন করেন পেট্রোবাংলার চেয়ারম্যান মোহাম্মদ রেজানুর রহমান। এ সময় বিজিএফসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত 24 অক্টোবর 5 নম্বর কূপের ওয়ার্কওভার কাজ শুরু হয়ে 2 ডিসেম্বর শেষ হয়। সংশ্লিষ্টরা জানান, নিরাপদ ও নিরবচ্ছিন্নভাবে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে তিতাস, হবিগঞ্জ, বাখরাবাদ ও মেঘনা ফিল্ডে 7টি কূপ ওয়ার্কওভার কার্যক্রম চলছে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই অযৌক্তিকভাবে ব্যবসায়ীরা ভোজ্য তেলের দাম বাড়িয়েছেন বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। আজ সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। এর আগে গতকাল হঠাৎ করেই বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি 9 টাকা বাড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছিল ভোজ্য তেল উৎপাদনকারী সমিতি। 189 টাকা লিটারের সয়াবিন তেলের দাম এখন 198 টাকা। বাণিজ্য উপদেষ্টা জানান, তার মন্ত্রণালয় সয়াবিন তেলের দাম বাড়ানোর এই সিদ্ধান্তের কথা কিছুই জানে না। আর বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি ছাড়াই এই দাম বাড়ানোর কোনো সুযোগ উৎপাদনকারীদের নেই বলেও জানান তিনি। যারা দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেন উপদেষ্টা। মালয়েশিয়াস্থ জাতীয়তাবাদী কুমিল্লা ফোরামের উদ্যোগে দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক MA লতিফ ভূঁইয়াকে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কুয়ালালামপুরের বুকিত বিনতাং ভিআইপি পিঠাঘর হলরুমে এ সভা হয়। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মিয়াজির সঞ্চালনায় সভাপতিত্ব করেন মালয়েশিয়া বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ মোল্লা। আলোচনায় প্রধান অতিথি দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক MA লতিফ ভূঁইয়া বলেন, আগামী নির্বাচনে বিএনপিকে জয়ী করতে দেশের ন্যায় প্রবাসীও নিরলসভাবে সবাইকে একসাথে কাজ করতে হবে।
প্রবাসী কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশি খাবারকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্র্যান্ডিং করার লক্ষ্যে উপমহাদেশের অন্যান্য দেশের সাথে প্রতিযোগিতামূলকভাবে এগিয়ে চলেছে কাতারের বাংলাদেশি ব্যবসায়ীরা। এর অংশ হিসেবে কাতারের নতুন শিল্পনগরী বিরকাতুল আওয়ামিরে বাংলাদেশের রকমারি খাবারের সমাহার নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার ৩ তরুণ উদ্যোক্তার প্রয়াসে যাত্রা শুরু করল বরকত আলিফ রেস্টুরেন্ট। কাতার প্রতিনিধি জানান ৩ উদ্যোক্তা মোহাম্মদ ইসহাক, মুসা মিয়া ও সিরাজ মিয়া ও অতিথিদের সাথে রেস্টুরেন্টের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সভাপতি AKM আমিনুল হক। সৌদি আরবের তাবুকে প্রবাসীদের পোস্টাল ভোটিং নিবন্ধন নিয়ে সচেতনতা বাড়াতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তাবুক প্রতিনিধি ইসমাইল খান টিটু জানান, স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেদ্দা পশ্চিমা অঞ্চল স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাংবাদিক হানিস সরকার উজ্জ্বল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাবুক বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ আব্দুল জলিল মৃধা। এতে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। ইস্পাহানি মির্জাপুর খেলার খবর। টি-20তে বছর জুড়ে ভালো খেললেও বিশ্বকাপটা বেশ চ্যালেঞ্জিং হবে বলে মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তবে টপ অর্ডারে ব্যাটারদের মানসিকতার ইতিবাচক পরিবর্তন দেখছেন বাংলাদেশের ব্যাটিং কোচ। বিশ্বকাপের আগে নিজেদের শানিত করতে বিপিএলকে পরিপূর্ণ ব্যবহার করার পরামর্শ মোহাম্মদ আশরাফুলের। মমিনুর রিপনের রিপোর্ট। জয়ের সঙ্গে নিজেদের ছক্কার রেকর্ডটা সমৃদ্ধ করেই বছরটা শেষ করল বাংলাদেশ। প্রথমবারের মতো টি-20তে এক বছরে 2 শতাধিক ছক্কা হাঁকিয়েছে লাল সবুজের দল। দলীয় 206 ছক্কায় সবচেয়ে বেশি অবদান তানজিদ তামিমের। সর্বোচ্চ 41 ছক্কা এসেছে তার ব্যাট থেকেই। এছাড়া পারভেজ হোসেন ইমন 34, সাইফ হাসান 29 ও অধিনায়ক লিটন দাস হাঁকিয়েছেন 23টি ছক্কা। ব্যাটারদের মানসিক পরিবর্তনের জন্যই এমন ফল এসেছে বলে মন্তব্য করেছেন আয়ারল্যান্ড সফরে ব্যাটিং কোচের দায়িত্ব পালন করা মোহাম্মদ আশরাফুল। পুরো বছরটা যদি একটু খেয়াল করে থাকেন, আমাদের টপ 3 ব্যাটসম্যান একজন না একজন এভরি গেমই বড় রান করেছেন। এটা একটা পজিটিভ দিক। উন্নত তো আমার কাছে মনে হচ্ছে যে প্রত্যেক দিনই করছে। তো আলহামদুলিল্লাহ আশা করি যে বিপিএলটা সবাই খুব ভালো করে খেলবেন, কনফিডেন্স নিয়ে তারপরে ওয়ার্ল্ড কাপে যাবেন। বছর জুড়ে পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট থাকলেও বিশ্বমঞ্চে বাংলাদেশের ব্যর্থতা অজানা নয় সাবেক অধিনায়কের। তাই আসন্ন বিশ্বকাপটা বেশ চ্যালেঞ্জিং হিসেবেই দেখছেন আশরাফুল। সেজন্য বিপিএলে নিজেদের ঝালিয়ে নেওয়ার পরামর্শ সাবেক এই অধিনায়কের। আইসিসি ইভেন্টে আমরা বরাবরই দেখা যায় যে বলাররাও কিন্তু অতটা ভালো পারফরমেন্স করতে পারে না, যেহেতু ওইখানে একদম ট্রু উইকেট থাকে। আপনি যদি লাস্ট কয়েকটা আইসিসি ইভেন্ট দেখেন, সেখানে আমাদের বলাররা অতটা ভালো করতে পারেনি। তো অবশ্যই একটা চ্যালেঞ্জ হবে। এটার জন্য আমাদের এই বিপিএলের যে 10 থেকে 12-13টা ম্যাচ খেলার অপরচুনিটি পাবে প্লেয়াররা, এইখানেই আমি আশা করব যে তারা যেন তাদের বেস্ট পারফরমেন্সটা করে তারপরে ওয়ার্ল্ড কাপে যায়, এটা আশা থাকবে। বছর জুড়ে ক্রিকেটারদের অর্জিত আত্মবিশ্বাসটা বিশ্বকাপ পর্যন্ত নিয়ে যাবে লিটন দাসের দল, এমনটাই মনে করেন মোহাম্মদ আশরাফুল। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। অনূর্ধ্ব 19 নারী ক্রিকেট সিরিজের প্রথম টি-20তে পাকিস্তানের কাছে 13 রানে হারল বাংলাদেশ। পাকিস্তান অনূর্ধ্ব 19 নারী দলের বিপক্ষে সিরিজের প্রথম টি-20তে বল হাতে দুর্দান্ত ছিল বাংলাদেশ অনূর্ধ্ব 19 নারী দল। বিশেষ করে নজর কেড়েছেন জারিন তাসনিম লাবণ্য। একাই শিকার করেছেন 4 উইকেট। তাতে 100-র আগেই পাকিস্তানকে আটকে দিয়েছিল তারা, কিন্তু সেই রানও তারা করতে পারল না ব্যাটাররা। 13 রানে হেরে সিরিজ শুরু করল বাংলাদেশ। পাকিস্তানের মেয়েদের হয়ে সাহার বানু 3টি, রোজিনা আকরাম ও মোমেনা খালিদ নিয়েছেন 2টি করে উইকেট। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।